সত্যি বলছি, আজকে যখন এলিমিনেশন চেম্বার শুরু হয়েছিল আর এলিমিনেশন চেম্বার আমি দেখছিলাম, যতক্ষণ না আজকের মেন ইভেন্ট এসেছিল ততক্ষণ আমি আমার মাইন্ডকে ক্লিয়ার করতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কি এলিমিনেশন চেম্বার আমার ভালো লাগছে, নাকি আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা এক্সপেকটেশনের মতো আমি পাচ্ছি না এলিমিনেশন চেম্বারকে। কিন্তু এলিমিনেশন চেম্বার শেষ হতে হতে এখন আমার মনে হচ্ছে হ্যাঁ, রোড টু রাসেলমেনিয়া শুরু হয়ে গেছে আর এবার আমরা রাসেলমেনিয়ার দিকে অগ্রসর হচ্ছি। তো আজকে এলিমিনেশন চেম্বারে কী কী হলো, প্রত্যেকটা ম্যাচ কেমন হলো, সেগুলোকে আমি কত স্টার রেটিংস দেবো সেই নিয়েই কথা হবে এই ভিডিওতে। মানে এটা হতে চলেছে এলিমিনেশন চেম্বার 2026-এর রিভিউ ফ্রম রেসেল এন্টারটেইনার। তাহলে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আজকে এলিমিনেশন চেম্বার শুরু হয়েছিল ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ দিয়ে, যেমনটা আমি তোমাদের বলেছিলাম আমার প্রেডিকশন ভিডিওতে। তো একে একে সবার এন্ট্রি হয়, আর যেই দুজনের সাথে ম্যাচটা শুরু হয়েছিল তারা ছিল টিফিনি স্ট্র্যাটন আর কিয়ানা জেমস। তো তাদের মধ্যে ম্যাচটা শুরু হয়, সবার প্রথমে যে পড থেকে বেরিয়ে আসে সে ছিল আসুকা। আর আসুকা বেরাতে না বেরাতেই আমরা দেখতে পাই আসুকার পডের মধ্যে আর কি কেওয়াস হয়ে যায়, আর ওইখানে সবাই মারপিট করতে থাকে, টিফিনি স্ট্র্যাটন, কিয়ানা জেমস, আসুকার সবাই মিলে। তো তারপর সেকেন্ড নাম্বারে যে বেরিয়ে এসেছিল সে ছিল অ্যালেক্সা ব্লিস। এবার অ্যালেক্সা ব্লিস বেরিয়ে আসার পরে এই ম্যাচটা কিছুটা পেস ধরে, আর তারপর ম্যাচটা ভালোভাবে চলতে থাকে। থার্ড নম্বরে বেরিয়ে এসেছিল রিয়া রিপ্লি। তারপর আমরা সবার মধ্যে ব্রল দেখতে পাই, সবাই সবার স্পট করছিল। আমরা ওই পডগুলোর মধ্যে অনেক মোমেন্ট দেখতে পাই, যখন আমরা দেখেছিলাম কিয়ানা জেমস একবার টিফিনি স্ট্র্যাটনকে সেই পডের মধ্যে ছুঁড়ে মেরেছিল। তাছাড়া একটা মোমেন্ট আমরা অ্যালেক্সা ব্লিসের তরফ থেকেও দেখতে পেয়েছিলাম, যখন আমরা দেখেছিলাম সব সুপারস্টাররা সেই যেখানে স্টিল স্ট্রাকচারটা থাকে রিংয়ের বাইরে সেখানে ছিল, আর অ্যালেক্সা ব্লিস একটা পডের উপর থেকে তাদের উপর ঝাঁপ মেরেছিল, যেখানে কিয়ানা জেমস বেঁচে গেছিল। তো এরকম কিছু কুল স্পট ছিল। কিন্তু এরই মাঝখানে সবার প্রথম এলিমিনেশনে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই যে অ্যালেক্সা ব্লিস কিয়ানা জেমসকে একটা সিস্টার অ্যাবিগাল মারার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সেই সময় আসুকা তার মিস্ট ছুড়ে দেয় অ্যালেক্সা ব্লিসের মুখে। আর তারপর অ্যালেক্সা ব্লিস আর কিছু দেখতে পায় না, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সবার প্রথমে আসুকা অ্যালেক্সা ব্লিসকে এলিমিনেট করে দেয়। তো অ্যালেক্সা ব্লিসের সাথে খুব খারাপ হলো, সবার প্রথমেই অ্যালেক্সা ব্লিস এলিমিনেট হয়ে গেল, এটা দেখে সত্যি খারাপ লেগেছিল। কিন্তু তারপর সবার শেষে পট থেকে বেরিয়ে আসে রাকেল রড্রিগেজ, আর তারপর এই ম্যাচে তার ডমিনেশন শুরু হয়। এরপর আমরা একটা মোমেন্টে দেখতে পাই যে কিয়ানা জেমস আর আসুকা দুজনকে একসাথে রাকেল রড্রিগেজ এই ম্যাচ থেকে এলিমিনেট করে দেয়, যেটা সত্যি ইনসেন ছিল। কিন্তু তাদের এলিমিনেশনের আগেও আমরা একটা মোমেন্ট দেখতে পেয়েছিলাম রাকেল রড্রিগেজের তরফ থেকে, যেখানে আমরা দেখেছিলাম রাকেল রড্রিগেজ কিয়ানা জেমসকে সেই যে পড ছিল সে পডের থ্রুতে একটা বডি স্ল্যাম মানে পাওয়ার স্ল্যাম টাইপের মেরেছিল। তো সেইগুলো এই বছরের এলিমিনেশন চেম্বার থেকে কিছু মেমোরেবল স্পট আছে, যেটা ওমেন্স এলিমিনেশন চেম্বার থেকে বেরিয়েছিল। কিন্তু তারপর যেমন বললাম যে আসুকা আর কিয়ানা জেমসকে একসাথে রাকেল রড্রিগেজ এই ম্যাচ থেকে এলিমিনেট করে দেয়, আর তারপর আলটিমেটলি আমরা দেখতে পাই এই ম্যাচে বেঁচে থাকে রিয়া রিপ্লি, টিফিনি স্ট্র্যাটন আর রাকেল রড্রিগেজ। আর তারপর সুযোগ বুঝে আমরা দেখতে পাই যে টিফিনি স্ট্র্যাটন আর রিয়া রিপ্লি মিলে রাকেল রড্রিগেজকে এলিমিনেট করে দেয়, যেখানে যে মানে সিকুয়েন্সটা ছিল সেটা খুব সুন্দর ছিল। যেখানে আমরা দেখতে পাই যে টিফিনি স্ট্র্যাটন একদম রিংয়ের কর্নারে উঠে দাঁড়িয়ে আছে, রিয়া রিপ্লি একটা পডের উপর দাঁড়িয়েছিল, সেখান থেকে রাকেল রড্রিগেজ টিফিনি স্ট্র্যাটনকে মারতে এসেছিল, কিন্তু রিয়া রিপ্লি পডের উপর থেকে রাকেল রড্রিগেজকে একটা মুভ দিয়েছিল, রাকেল রড্রিগেজ নিচে পড়ে যায়, আর তারপর টিফিনি স্ট্র্যাটন তার প্রিটিএস মুনসল্ট মেরে রাকেল রড্রিগেজকে এই ম্যাচ থেকে এলিমিনেট করে দিয়েছিল। তো ফাইনাল যেই দুইজন বেঁচে ছিল তারা ছিল রিয়া রিপ্লি আর টিফিনি স্ট্র্যাটন। আর যেমন বলেছিলাম, যেহেতু কালকে রিয়া রিপ্লি তার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো, তখনই আমি তোমাদের বলেছিলাম এবার রিয়া রিপ্লিরও ভালো মতো চান্স আছে এই ম্যাচটা জেতার, আর আমরা সেটাই দেখতে পাই। এই ম্যাচে আমরা দেখতে পাই টিফিনি স্ট্র্যাটনের নাক মুখ থেকে রক্ত বেরাতে থাকে, কিন্তু আলটিমেটলি রিয়া রিপ্লি যখন তার রেপটাইট মেরে দেয় টিফিনি স্ট্র্যাটনকে, তখন টিফিনি স্ট্র্যাটন আর কিক আউট করতে পারে না, আর রিয়া রিপ্লি এই বছরের ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতে যায়। আমরা দেখেছিলাম দূর থেকে জেট কার্গিল ওই ম্যাচটার দিকে নজর রেখেছিল। তো এখন রিয়া রিপ্লি হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ, আর সে এখন ফেস করতে চলেছে জেট কার্গিলকে অ্যাট রাসেলমেনিয়া ফর WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ। তো ঠিক আছে, টিফিনি স্ট্র্যাটন ভার্সেস জেট কার্গিলের ম্যাচ আমরা আর রিপিট দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমার প্রেডিকশন ভুল হয়েছে, কিন্তু ভুল কি বলবো, কারণ কালকে আমি তোমাদের এটা বলে দিয়েছিলাম যে রিয়া রিপ্লি যেহেতু ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হেরে গেছে, এবার রিয়া রিপ্লিরও ভালো মতো চান্স আছে, আর ঠিক সেটাই হয়েছে। তো এটাকে আমি ঠিক ভুল বলে ধরবো না, এটা জাস্ট লাস্ট মিনিটে মানে ডিসিশন চেঞ্জ বলা যেতে পারে। যাই হোক না কেন, রিয়া রিপ্লি জিতে গেছে, আর রিয়া রিপ্লি এখন যেতে চলেছে রাসেলমেনিয়ায়। তো এইভাবেই আজকে এলিমিনেশন চেম্বারে শুরু হয়ে গেছিল। আর ওভারঅল যদি বলা হয় যে ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচকে আমি স্টার রেটিংস কত দেবো, তো 5 স্টার্সের মধ্যে আমি ওমেন্স এলিমিনেশন চেম্বারকে দেবো 3.25 স্টার্স,
আউট অফ 5 স্টার্স, কারণ ওভারঅল ম্যাচটা আমার ভালো লেগেছে। কিন্তু যেমন বললাম একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়েছিলাম প্রথম দিকে, যখন তাড়াতাড়ি এলিমিনেশন হয়ে যাচ্ছিলো আর যেটা হয়তো এক্সপেক্ট করেছিলাম সেইটা হচ্ছিল না। তো ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ম্যাচটা ওভারঅল ভালো ছিল, তাই 3.25 স্টার্স আউট অফ 5 স্টার্স, তো এই ম্যাচটা ডিজার্ভ করেই করে। নেক্সট ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে সবার প্রথমে বেকি লিঞ্চের এন্ট্রি হয়েছিল আর তারপর শিকাগোর হোম টাউন গার্ল মানে এজে লির এন্ট্রেন্স হয়েছিল। তো তারপর এই ম্যাচটা শুরু হয়, আর এই ম্যাচটা সত্যি বলছি প্রথম দিকে ফার্স্ট পেস ছিল না, প্রথম দিকে একটু ম্যাচটা ঝিমানো টাইপেরই ছিল। আর সত্যি কথা বলতে এই ম্যাচটা যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে বহুদিন রিংয়ে কম্পিট না করলে কি হতে পারে। তো এজিলিকে দেখে মনে হচ্ছিল যে বহুদিন সে ইন রিংয়ে সিঙ্গলস ম্যাচে কম্পিট করেনি, কারণ এর আগে এজিলি রিটার্নের পর সে যে দুটো ম্যাচে কম্পিট করেছে, একটা ম্যাচে সে সিএম পাঙ্কের সাথে ট্যাগ টিমে ছিল আর একটা তো ওমেন্স ওয়ার গেমস ছিল। তো সিঙ্গলস ম্যাচ এটাই তার প্রথম ছিল রিটার্নের পর। দেখে বোঝা যাচ্ছিল যে এজেলির একটু তো রিং রাস্ট আছে, কিন্তু বেকি লিঞ্চ ভালো মতো এজেলিকে ক্যারি করেছে। তো ধীরে ধীরে এই ম্যাচটা শুরু হওয়ার 3-4 থেকে 5 মিনিট পরে এই ম্যাচটা ধীরে ধীরে পেস ধরতে শুরু করে। এবার এই ম্যাচে যে এন্ডিং সিকোয়েন্সটা ছিল সেটাও খুব সুন্দর ছিল, যেখানে আমরা দেখতে পাই যে বেকি লিঞ্চ সুযোগ বুঝে একটা রিং কর্নারকে আর কি মানে যে টার্নবাকল ছিল সেটাকে এক্সপোজ করে দেয়। এবার সেখানে সে এজেলিকে মারতে যাচ্ছিল, কিন্তু সে নিজেই আর কি সেখানে ধাক্কা খেয়ে যায়, আর তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এজেলি বেকি লিঞ্চকে পিন করতে যায়, কিন্তু বেকি লিঞ্চ সেখান থেকে কিক আউট করে। তারপর এজেলি তার যে সাবমিশন মুভ মানে কালো বিধবা ব্ল্যাক উইডো সেটাও বেকি লিঞ্চের উপর লাগিয়ে দিয়েছিল। কিন্তু তার আগে আমরা দেখতে পেয়েছিলাম এই ম্যাচের যে রেফারি ছিল জেসিকা কার্ড, সে টার্নবাকেলকে আটকাতে গিয়ে সে নিজেই টার্নবাকেলের মধ্যে আর কি গিয়ে লাগে, আর তারপর আমরা দেখতে পাই সেখান থেকে সে কিছুভাবে রিকভার করে যায়। কিন্তু বেকি লিঞ্চ যখন এজিলিকে অ্যাটাক করতে যাচ্ছিল তখন এজিলি গিয়ে পড়ে জেসিকা কারের উপর, আর তারপর রেফারি কিছুক্ষণের জন্য এই ম্যাচ থেকে আউট হয়ে যায়। আর রেফারি যখন আউট হয়ে যায় তখনই এজিলি বেকি লিঞ্চের উপর তার সাবমিশন মুভ ব্ল্যাক উইডো লাগিয়ে দিয়েছিল, আর বেকি লিঞ্চ ট্যাপ আউটও করে গেছিলো, কিন্তু সেটাকে দেখার জন্য রেফারি সেখানে ছিল না। কিন্তু তারপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রেফারির হুশ ফিরে আসে, আর তারপর বেকি লিঞ্চ আবার সেই এক্সপোজ টার্নবাকেলে এজেলিকে মারতে যায়, কিন্তু রেফারি তখন তাকে আটকে দেয়। কিন্তু তাকে তো আটকে দেয়, কিন্তু তারপর যখন বেকি লিঞ্চকে এজেলি সেই টার্নবাকেলে ঠেলে দেয় তখন রেফারির কাছে কিছু করার থাকে না। আর আলটিমেটলি আমরা দেখতে পাই যে বেকি লিঞ্চকে আবার এজেলি তার ব্ল্যাক উইডো সাবমিশন মুভে আটকে দেয়, আর বেকি লিঞ্চ আলটিমেটলি ট্যাপ আউট করে যায়। আর ট্যাপ আউট করার মাধ্যমে বেকি লিঞ্চ তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও হেরে গেছে, আর এজেলি হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো এক্ষেত্রে আমার প্রেডিকশন একদম ঠিক গেছে। যেমন আমি তোমাদের বলেছিলাম যে শিকাগো থেকে এজেলি বেরোতে চলেছে অ্যাজ আওয়ার ব্র্যান্ড নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, ঠিক সেটাই হয়েছে। আর এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 2.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। এর পরবর্তী ম্যাচ ছিল সিএম পাঙ্ক ভার্সেস ফিন বেলারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে সবার প্রথমে ফিন বেলারের এন্ট্রি হয়। আর তারপর যেহেতু সিএম পাঙ্ক এখানকার হোম টাউন হিরো, তাই সিএম পাঙ্কের জন্য একটা স্পেশাল এন্ট্রেন্স ছিল। তো সিএম পাঙ্কেরও এন্ট্রেন্স কমপ্লিট হয়, তারপর ম্যাচটা শুরু হয়। আর এই ম্যাচটা অ্যাকচুয়ালি ভালো ম্যাচ ছিল। প্রথম থেকেই ম্যাচটা ফার্স্ট পেসে চলছিল। ফিন বেলার আজকে পুরো ট্রাই করেছে সিএম পাঙ্ককে হারানোর, কিন্তু আলটিমেটলি সে সিএম পাঙ্ককে হারাতে পারেনি। কিন্তু ফিন বেলার আজকে কথা রেখেছে, সে যেমন বলেছিল যে সে এই ম্যাচে জাজমেন্টের হেল্প নেবে না, তো সে এই ম্যাচে জাজমেন্টের হেল্প নেয়নি। এই ম্যাচে আমরা দেখেছিলাম যে সিএম পাঙ্কেরও নাকমুখ থেকে রক্ত বেরিয়ে গেছিলো, আর একটা মোমেন্টে মনে হয়েছিল যে ফিন বেলার খুব কাছে চলে এসেছে জেতার, কারণ ফিন বেলার তার ফিনিশার কুডিগ্রাস সিএম পাঙ্কের উপর লাগিয়ে দিয়েছিল, কিন্তু সিএম পাঙ্ক সেখান থেকে কিক আউট করেছিল। আর একটা মোমেন্টে আমরা দেখেছিলাম যে সিএম পাঙ্কও ফিন বেলারের উপর তার গো টু স্লিপ লাগিয়ে দিয়েছিল, কিন্তু ফিন বেলার তখন রিং থেকেই বেরিয়ে গেছিলো। তারপর রিং সাইডেও আমরা অ্যাকশন দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ফিন বেলার সিএম পাঙ্কের টার্নবাকেল বলছি যে ব্যারিকেডটা আছে সেই ব্যারিকেডের থ্রু একটা মুভ মেরে ফেলে দিয়েছিল। আর তারপর আবার ফিন বেলার ধীরে ধীরে এই ম্যাচে মোমেন্টাম গেইন করতে শুরু করে। আর যখন আবার ফিন বেলার সিএম পাঙ্কে তার ফিনিশার মারতে যায় তখন আমরা দেখতে পাই সিএম পাঙ্ক সেটাকে কাউন্টার করে সিএম পাঙ্ক ফিন বেলারের উপর লাগিয়ে দেয় শার্প শুটার সাবমিশন মুভ, কিন্তু সেখান থেকে ফিন বেলার তো বেঁচে যায়। কিন্তু তারপর যখন দ্বিতীয় গো টু স্লিপ লেগে যায় ফিন বেলারের উপর তখন ফিন বেলার আর বাঁচতে পারে না। আর আমরা দেখতে পাই সিএম পাঙ্ক ক্লিন এই ম্যাচে ফিন বেলারকে পিন করে ফিন বেলারকে হারিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নিয়েছে বা রিটেন করে নিয়েছে। এবার এই ম্যাচে আমি ডিসঅ্যাপয়েন্টেড একটা জিনিস থেকেই হয়েছে যে ফিন বেলারকে ডাব্লিউডাব্লিউই ক্লিন হারিয়ে দিল। এখান থেকে ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিও স্টোরি শুরু করা যেতেই পারতো, কিন্তু ডাব্লিউডাব্লিউই সেদিকে যায়নি, ডাব্লিউডাব্লিউই ক্লিন ফিন বেলারকে হারিয়ে
হারিয়েছে। তো এইটা আমার মনে হলো ফিন ব্যালের সাথে একটু বাজে হলো। হয়তো ফিন ব্যালের যে ক্যারেক্টারটা এতদিন ধরে বিল্ড করছিল সেটা পুরোপুরি ভেস্তে গেল, এবার ফিন ব্যালের আবার মিড কার্ডেই চলে যাবে, আর আবার মেন ইভেন্টে বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে এই মুহূর্তে তো আর ফিন ব্যালের আসতে পারবে না। কিন্তু আলটিমেটলি আমরা দেখেছিলাম ম্যাচের শেষে ফিন ব্যালের আর সিএম পাঙ্কের মধ্যে একটা এক্সপেক্টেড মোমেন্ট ছিল, যেখানে ফিন ব্যালের সিএম পাঙ্কের সাথে হ্যান্ডশেক করে। কিন্তু যাই হোক না কেন, সিএম পাঙ্ক আজকে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। রাসেলমেনিয়ার ম্যাচ আমরা সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের মধ্যেই দেখতে পাবো। আর ওভারঅল এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 3.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। আর ম্যাচের শেষে আমরা দেখতে পেয়েছিলাম এজেলিও তার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সাথে চলে এসেছিল, আর বড় বউ মিলে মানে এজেলি আর সিএম পাঙ্ক মিলে একসাথে তারা তাদের চ্যাম্পিয়নশিপ ভিক্টরিকে সেলিব্রেট করছিল, মানে হোম টাউন থেকে তারা দুইজন অ্যাজ আ চ্যাম্পিয়নই বেরাচ্ছে। তো এটাকেই বলে পাওয়ার কাপল। এরপর আমরা দেখতে পাই সেই মিস্টেরিয়াস ক্রেট, মানে সেই মিস্ট্রি বাক্স, তার ভেতর থেকে কী বেরাবে সেটা রিভিল হয়। তো নিক অল্ডিস আর অ্যাডাম পিয়ার্স আসে, তারা বাক্সটাকে খোলে, আর যেমন আমি তোমাদের বলেছিলাম বাক্সের ভেতর থেকে বেরিয়ে আসে ড্যান হজন। তো ড্যান হজনের এখানে ডাব্লিউডাব্লিউ ডেবিউ হয়ে গেছে, কিন্তু ড্যান হজন একা বেরায়নি। ওই একটা বাক্সের মধ্যে প্রায় 6 থেকে 7 জন মেয়ে ছিল, আর তার সাথে ড্যান হজন ছিল। তো এতগুলো মেয়ের সাথে ড্যান হজন এতদিন বাক্সের ভেতর কী করছিল, ভাববার বিষয় আছে। আর ওই একটা বাক্সের মধ্যে এতজন কোথা থেকে এলো ভাই, মানে ওইটা বাক্সটা না পিসি সরকারের ম্যাজিক বাক্স ওইটা ছিল। যাই হোক না কেন, ড্যান হজন এখানে বেরিয়ে আসে, আর ড্যান হজনের রিভিল হয় এই বাক্সের ভেতরের ক্রিয়েচার হিসেবে। তো এতদিন ধরে ড্যান হজনই এই বাক্সবন্দি হয়ে পড়েছিল, আর আমি তোমাদের বলেছিলাম এখান থেকে ড্যান হজন বেরাবে। তো এখানে ড্যান হজনের ডেবিউ তো হয়ে যায়, কিন্তু ভাববার বিষয় হচ্ছে এটা যখন ড্যান হজন বেরিয়ে আসে তখন ড্যান হজনকে শিকাগোর ক্রাউড পপ তো দিয়েছিল, কিন্তু আলটিমেটলি সে যখন রিংয়ে যায়, সেই মেয়েরা তার সাথে নাচতে নাচতে রিংয়ে যায় আর কি। রিংয়ে গিয়ে সে মাইকেল কোলকে কতগুলো দাঁত গিফট করেছিল একটা বাক্সে করে, মানে একটা কৌটো করে। তো তারপর আলটিমেটলি যখন ড্যান হজনের আর কি সব কিছু শেষ হয়, তখন সবাই ড্যান হজনকে বু করতে থাকে। তো সবার একটু এক্সপেকটেশন তো হাই ছিল, অনেকেই ভেবেছিল ক্রিস জেরিকো টাইপের কেউ বাক্স থেকে বেরাবে, কিন্তু আলটিমেটলি যখন ড্যান হজন বেরালো তখন অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। কিন্তু যাই হোক না কেন, আমি বলবো তবু ড্যান হজনের যে ডেবিউটা ডাব্লিউডাব্লিউ দেখিয়েছে সেটা ড্যান হজনের দিক থেকে দেখতে গেলে ভালো দেখিয়েছিল। কিন্তু যেহেতু লোকজন একটু বেশি এক্সপেক্ট করেছিল, ক্রিস জেরিকো টাইপের কাউকে এক্সপেক্ট করেছিল, তাই অনেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। কিন্তু আমার ভিউয়াররা জানে, আমি আগেই বলে দিয়েছিলাম যে এই বাক্স থেকে ড্যান হজনই বেরাতে চলেছে, আর সেটাই হয়েছে। তো ওয়েলকাম টু ডাব্লিউডাব্লিউ ড্যান হজন। এবার চলে আসা যাক এলিমিনেশন চেম্বারের মেন ইভেন্টে, যেটা ছিল মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ। তো এই ম্যাচে আমরা দেখতে পাই একে একে সবার এন্ট্রি হয়। সবার প্রথমে ট্রিক উইলিয়ামস এসেছিল, তারপর LA নাইট, তারপর লোগান পল, আর তারপর র্যান্ডি অর্টনেরও এন্ট্রেন্স হয়। আর যেই দুজন এই ম্যাচটাকে শুরু করেছিল তারা ছিল জি ভন ইভান্স আর দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। তো তাদের সাথে এই ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচের শুরু থেকেই আমরা ফার্স্ট পেস অ্যাকশন দেখতে পাচ্ছিলাম, যেহেতু জি ভন ইভেন্টস ছিল এই ম্যাচে। তো কোডি রোডসও ভালো তাকে কম্পিট করার চেষ্টা করছিল। তারপর একে একে সুপারস্টারদের এন্ট্রি হওয়া শুরু হয়, যেখানে সবার প্রথমে আমরা দেখতে পাই পট থেকে বেরিয়ে এসেছিল ট্রিক উইলিয়ামস। তারপর ট্রিক উইলিয়ামস, কোডি রোডস আর জীবন ইভেন্টসের মধ্যে কিছু অ্যাকশন চলে। আমরা এখানেও কিছু হাই ফ্লাইং অ্যাকশন দেখতে পেয়েছিলাম জীবন ইভেন্টসের তরফ থেকে। কিন্তু তারপর সেকেন্ড নাম্বারে যে বেরিয়ে এসেছিল সে ছিল লোগান পল। লোগান পলের পর এন্ট্রি হয় LA নাইটের, আর তারপর সবার শেষে যার এন্ট্রি হয়েছিল সে ছিল র্যান্ডি অর্টন। এবার এই ম্যাচের যে এলিমিনেশন সিকোয়েন্সগুলো ছিল সেটাও খুব সুন্দর ছিল, যেখানে সবার প্রথমেই আমরা দেখতে পাই যে জীবন ইভেন্টস এই ম্যাচ থেকে এলিমিনেট হয়ে যায়। আর তারপর এলএ নাইট এই ম্যাচে একটা ছোটোখাটো বচ করে ফেলে, যেখানে এলএ নাইট একটা মুভ দিতে যাচ্ছিল কিন্তু সেই মুভটা ঠিকঠাক মতো লাগে না। আর আলটিমেটলি আমরা দেখতে পাই যে LA নাইটও এই ম্যাচ থেকে এলিমিনেট হয়ে যায়। আর এই ম্যাচে লোগান পলের পারফরমেন্স দুর্দান্ত ছিল, কারণ সবার প্রথমে সে জীবন ইভেন্টসকে এলিমিনেট করে। তারপর আমরা দেখতে পাই যে LA নাইটকেও এলিমিনেট করে হচ্ছে লোগান পল, যেখানে তাকে এলিমিনেট করার কথা ছিল অ্যাকচুয়ালি কোডি রোডসের, কিন্তু কোডি রোডসের পিনটাকে সে চুরি করে LA নাইটকেও এই ম্যাচ থেকে এলিমিনেট করে দেয়। আর তারপর এই ম্যাচ থেকে সে এলিমিনেট করে দেয়, মানে লোগান পল এই ম্যাচ থেকে এলিমিনেট করে দেয় ট্রিক উইলিয়ামসকে। আর ট্রিক উইলিয়ামসেরটাই মনে হয় ওরকম ছিল, যেখানে কোডি রোডস ট্রিক উইলিয়ামসকে ক্রস রোডস মেরে দিয়েছিল, আর তারপর সেই পিনটাকে চুরি করে LA নাইট ট্রিক উইলিয়ামসকে পিন করে দেয়। তো LA নাইট বলছি, লোগান পল ট্রিক উইলিয়ামসকে পিন করে দেয়। তো লোগান পলের নামে এই ম্যাচে অলরেডি 3টে এলিমিনেশন হয়ে যায়, সে পরপর 3জনকে এলিমিনেট করে দেয়। কিন্তু তারপর আসে এই ম্যাচের
আসল টুইস্ট, যেখানে আমরা দেখতে পাই যখন আর কি এলিমিনেশন চেম্বারের দরজা খুলে ট্রিক উইলিয়ামসের বেরোনোর কথা থাকে, তখন আবার একটা মিস্ট্রি মার্কসম্যান বা সে কালো হুড পরা মার্কসম্যান এলিমিনেশন চেম্বার বেয়ে উঠতে থাকে। কিন্তু আজকে ডাব্লিউডাব্লিউ সিকিউরিটি টাইট ছিল, আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউ সিকিউরিটিরা সে তাকে ধরে নেয়, এমনকি অ্যাডাম পিয়ার্সও সেখানে চলে আসে আর তাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যাওয়া হয়, এমনকি তার মাস্কও খুলে দেওয়া হয়। আর আজকেও তার ভেতর থেকে একটা অদ্ভুত কেউই বেরিয়েছিল যাকে কেউ চেনে না। তো সবাই বলে এ আবার কে? তো সবাই ভাবে যে ঠিক আছে আবার একটা মার্কসম্যান চলে এসছে যাকে কিনা কেউ চেনে না, সব ঠিকঠাক চলছে। কিন্তু যেমন বললাম, যখন ট্রিক উইলিয়ামসকে এলিমিনেশন চেম্বার থেকে বের করা হচ্ছিল, আমরা দেখতে পাই রিংয়ের তলা থেকে আর একটা মার্কসম্যান ঢুকে যায়। তো আরও একটা মিস্ট্রি মার্কসম্যান তখন এলিমিনেশন চেম্বারে ঢুকে যায়, ঢুকেই সে অ্যাটাক করে দেয় লোগান পলকে। লোগান পলকে শুধু অ্যাটাক করে না, অ্যাটাক করার পর লোগান পলকে মেরে দেয় একটা স্টোম্প। এবার সেটা দেখে পল হেমন্ত বাইরে থেকে ভাবে যে এটা কী হচ্ছে, এতগুলো মার্কসম্যান কোথার থেকে আসছে, ডাব্লিউডাব্লিউ কিছু করছে না কেন। কিন্তু আজকে আমরা দেখতে পাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোডি রোডস লোগান পলকে পিন করে দেয়। এতক্ষণ যেমন লোগান পল সবার পিন আর কি চুরি করে নিচ্ছিল, তো কোডি রোডস এই সুযোগটাকে কাজে লাগিয়ে লোগান পলকে এই ম্যাচ থেকে এলিমিনেট করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই মার্কসম্যান তার অরিজিনাল আইডেন্টিটি রিভিল করে, আর এই মুখোশের পেছন থেকে আর কেউ না, এই মুখোশের পেছন থেকে বেরিয়েছে আমাদের সেথ ফ্রিকিন রলিন্স। তো রেসলমেনিয়ার আগে সেথ রলিন্স ইজ ব্যাক, আর সেথ রলিন্স আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে, মানে সে এখন পুরোপুরি রিকভার করে গেছে। আর এবার আমরা বলতে পারি সে ভিশনের সাথে তার বদলা নিয়ে নিয়েছে। ভিশন তাকে যেইভাবে বের করেছিল সে আবার ফিরে এসেছে। কিন্তু এবার দেখার বিষয় এটা, তার মানে কি এবার সেথ রলিন্সের সাথে লোগান পলের ম্যাচ হতে চলেছে, নাকি এখানেও কোনো টুইস্ট আছে, সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। কিন্তু সেথ রলিন্স তো এখানে নিজের রিটার্ন করে নিয়েছে ডাব্লিউডাব্লিউতে। তারপর সেথ রলিন্স সেখান থেকে বেরিয়ে যায়। কোডি রোডস অবাক হয়ে সেথ রলিন্সকে দেখতে থাকে যে এটা কি হলো, সেও কিছুক্ষণের জন্য বুঝতে পারে না। তো আমরা দেখতে পাই লোগান পল যখন এলিমিনেশন চেম্বার থেকে বেরাচ্ছিল, তখন আবার আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ড্রু ম্যাকেন্টায়ার এলিমিনেশন চেম্বারে ঢুকে পড়ে তার যেহেতু অবসেশন আছে কোডি রোডসের সাথে, সে তার চ্যাম্পিয়নশিপ দিয়ে কোডি রোডসকে অ্যাটাক করতে থাকে। আর কিন্তু সে যখন কোডি রোডসকে অ্যাটাক করছিল, তখন আমরা দেখতে পাই কোডি রোডসকে হেল্প করার জন্য পেছন থেকে র্যান্ডি অর্টনও চলে আসে। তো সবার প্রথমে র্যান্ডি অর্টন ড্রু ম্যাকেন্টায়ারকে একটা আর কেও লাগিয়ে দেয়। তারপর কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারকে তুলে তাকে একটা ক্রস রোডস লাগিয়ে দেয়। কিন্তু যখন কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারকে ক্রস রোডস লাগানো শেষ করে, মানে ক্রস রোডস লাগিয়ে দিয়েছিল আর ড্রু ম্যাকেন্টায়ারের খেলা শেষ করে দিয়েছিল, তখনই সাথে সাথে র্যান্ডি অর্টন কোডি রোডসকে মেরে দেয় একটা আর কে ও। সে কোনো সময় নষ্ট করে না, তারপর সোজা কোডি রোডসকে পিন করে জিতে যায় এই বছরের এলিমিনেশন চেম্বার, আর হয়ে যায় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার। মানে আমরা বলতে পারি আর যেই আসুক না আসুক, ড্রু ম্যাকেন্টায়ারের সাথে র্যান্ডি অর্টনের ম্যাচ তো রেসলমেনিয়ায় হচ্ছে। হ্যাঁ, এখনও আমি তোমাদের বলছি এই ম্যাচটা সম্ভবত 1-on-1 ম্যাচ থাকবে না, কারণ দেখো ড্রু ম্যাকেন্টায়ারের সাথে কোডি রোডসের পাঙ্গা চলছে, ড্রু ম্যাকেন্টায়ারের সাথে জেকব ফাটুর পাঙ্গা চলছে, আর র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বার জিতে ড্রু ম্যাকেন্টায়ারের এগেনস্টে একটা অপরচুনিটি আর্ন করেছে। তো সম্ভবত এটা ফেটাল 4-ওয়ে বা ফেটাল 5-ওয়ে ম্যাচের দিকেও যেতে পারে যদি স্যামি জেনও অ্যাড হয়ে যায় এই ম্যাচে। কিন্তু যাই হোক না কেন, র্যান্ডি অর্টনের স্পটটাও কনফার্ম হয়ে গেছে। রেসলমেনিয়াতে আর যে সুযোগ পাক বা না পাক, র্যান্ডি অর্টন তো সুযোগ পেতে চলেছে ড্রু ম্যাকেন্টায়ারের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নিজের নামে করার আর 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। তো এক্ষেত্রেও আমার প্রেডিকশন হয়তো ভুল হয়েছে। আমি বলেছিলাম যে কোডি রোডসের জেতার চান্স সব থেকে বেশি, কিন্তু আমি 2 নম্বরে র্যান্ডি অর্টনকেও রেখেছিলাম। আর আমি তোমাদের বলেছিলাম এই ম্যাচের সাপোর্টটা আমি র্যান্ডি অর্টনকেই করতে চলেছি। তো এক্ষেত্রে আমার প্রেডিকশন হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু আমি তাতেও খুশি যে র্যান্ডি অর্টন অবশেষে এলিমিনেশন চেম্বার জিতে গেছে, আর সেইটা র্যান্ডি অর্টনের সাথে হচ্ছে যেটা র্যান্ডি অর্টনের সাথে এতদিন হওয়ার কথা ছিল। এবার এলিমিনেশন চেম্বারের পর কী হবে, রোড টু রেসলমেনিয়া র্যান্ডি অর্টন হিল টার্ন করবে না এই ম্যাচ অন্য কেউ অ্যাড হবে, আমার সত্যি কিছু যায় আসে না। র্যান্ডি অর্টন জিতে গেছে, আমি খুশি। আর এই ওভারঅল ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, আমি এই ম্যাচটাকে দেবো 4.25 স্টার্স আউট অফ 5 স্টার্স। এই ম্যাচটা সত্যি ডিজার্ভ করে। স্টোরি লাইন পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে এই ম্যাচে আমরা মার্কসম্যানের রিভিল দেখেছি, এছাড়া ড্রু ম্যাকেন্টায়ারের ইন্টারফেয়ারেন্স দেখেছি, র্যান্ডি অর্টন ম্যাচ জিতে গেছে, আর কি চাই। পারফেক্ট এলিমিনেশন চেম্বার ম্যাচ ছিল এটা। তো এই ছিল ওভারঅল এলিমিনেশন চেম্বার প্রিমিয়াম লাইভ ইভেন্টের আমার পার্সোনাল রিভিউ আর স্টার রেটিংস। এবার তোমরা বলো যে তোমাদের এই বছরের এলিমিনেশন চেম্বার কেমন লাগলো, তোমাদের কোন ম্যাচটা সব থেকে বেশি ভালো লেগেছে। সেথ রলিন্সের ডাব্লিউডাব্লিউ রিটার্ন, র্যান্ডি অর্টনের এলিমিনেশন চেম্বার জেতা, রিয়া রিপ্লির এলিমিনেশন চেম্বার জেতা, এজেলির ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হওয়া, সিএম পাঙ্কে চ্যাম্পিয়নশিপ রিটার্ন করা, এমনকি ড্যান হজেনের ডাব্লিউডাব্লিউ ডেবিউ, সব মিলে তোমাদের কোনটা সব থেকে বেস্ট লেগেছে এলিমিনেশন চেম্বার
ওভারঅল তোমরা কেমন রেটিং দেবে এলিমিনেশন চেম্বারকে, প্রত্যেকটা ম্যাচকে তোমরা কেমন রেটিংস দেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যেও। আর এই চ্যানেলে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তো কী করছো, রোড টু রেসেলমেনিয়া চলে এলে, এবার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে উপরে সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছ এটাকে বাড়াতে হবে, রেসেলমেনিয়া আস্তে আস্তে অন্তত 20,000 সাবস্ক্রাইবার্স অবধি তোমাকে পৌঁছে দাও। আর তার সাথে সাথে তোমরা আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে গিয়ে অবশ্যই ফলো করো। ফেসবুকেও এখন আমরা অনেক ভালো ভালো জিনিস করছি আর অনেক এক্সক্লুসিভ জিনিসপত্র ফেসবুকেও আসতে চলেছে, তাই ফেসবুকে গিয়ে অবশ্যই তোমরা ফলো করতে পারো। আর বাকি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। আর এবার রেডি হয়ে যাও রোড টু রেসেলমেনিয়ার জন্য, এবার রেসেলমেনিয়ায় মজা আসতে চলেছে। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।